হ্যালো স্টুডেন্টস, গণিত গৃহে সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা 1 থেকে 7 দাগ অবধি করেছিলাম। আজ আমরা তার পরের থেকে অঙ্কগুলো করব। খাতা নিয়ে বসে পড়ো। এবার থেকে আমরা কি করব? বইয়ের অঙ্ক তো করবই, তার সঙ্গে সবার শেষে একটা মজার অঙ্ক দেবো, যে অঙ্কটা বইতে নেই, বুঝেছো? একটা একটা করে মজার অঙ্ক দেবো। আমরা শুরু করি। আজকের প্রথম অঙ্ক গোলক অধ্যায়ের 7 দাগ অবধি করেছি, 8 দাগ থেকে শুরু করব। এই গোলক বলতেই আমার মনে পড়ে গেল সেই ছোটবেলায় বিয়ে বাড়ি মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে গেল। বুঝতেই পারছো, গোলক মানে একটা মিষ্টির মতো কিছু। হ্যাঁ, ছোটবেলায় ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। ফুটবল, গোলক। ছোটবেলায় ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম, এখনো বাসি। তাই সেই ক্রিকেট বলটার কথা মনে পড়ে গেল। তোমরা নিশ্চয়ই গোলক মানে বুঝতে পারছো কেমন ধরনের বস্তু হতে পারে, যে রসগোল্লার মতো জিনিস, হ্যাঁ, বা ফুটবলের মতো, বা ক্রিকেট বলের পিং পিং বলের মতো। আর ছোটবেলা আরেকটু ভালো করে যদি দেখো, তোমরা লক্ষ্মী পুজোর নাড়ুর মতো বলতে পারো, নাড়ু, বুঝেছো? তাহলে সেই বিষয়গুলো নিয়েই আমাদের গোলকের বিষয়। হ্যাঁ, যদি বলি ফুটবল কতটুকু চামড়া লেগেছে, তাহলে সেখান থেকে আমরা কি করব? তার সমগ্র দলে ক্ষেত্রফল বের করব। আবার যদি বলি গোলকের ভিতরে কতটুকু, ওই ফুটবলের ভিতরে কতটুকু বায়ু আছে, তখন আমরা আয়তন বের করব। ঠিক আছে? এরকমভাবেই যদি জিজ্ঞাসা করা হয়, আগের দিয়ে তো বলেছি যে মিষ্টির মধ্যে কতটুকু ছানা আছে, আচ্ছা ছানা দিয়ে তৈরি হয়েছে পদার্থ, হ্যাঁ, তাহলে তখন আমরা আয়তন বের করব। চলো প্রথম অঙ্কটা পড়ছি, 8 দাগের। একটি নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি। গোলকটি গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? দেখো, একটা জিনিস গলিয়ে আর একটা জিনিস তৈরি করছি। একটা বড় গোলক, মনে করো কোনো কারণে মা তোমাকে নাড়ু বানাতে দিয়েছিল, হ্যাঁ, তুমি একটা বড় নাড়ু বানিয়ে ফেলেছো। মা এসে বকা দিলাই, এত বড় নাড়ু করেছিস কেন? হ্যাঁ, তুমি কি করলে? সঙ্গে সঙ্গে ওই যে বড় নাড়ু ছিল, ওর ব্যাসার্ধ ছিল, এই ব্যাসের দৈর্ঘ্য ছিল 14 সেমি। এবার তুমি কি করলে? মা বললো বলে, মা বললো ওরকম ব্যাসার্ধের, ওরম ব্যাসের করলে হবে না। তুমি 3.5 সেমি ব্যাসার্ধের ছোট ছোট নাড়ু বানাও। অত নাড়ু, অত বড় বড় নাড়ু করলে এত আমাদের নিমন্ত্রিত ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে আমি সকলকে নাড়ু দেবো কি করে? একটু ছোট ছোট করে করো। তখন তুমি বললে, মা তাহলে কিরকম ব্যাসার্ধের করব? তুমি তখনই জিজ্ঞেস করার সাথে সাথে মা বললাই 3.5 সেমি ব্যাসার্ধের নাড়ু তৈরি করো। হ্যাঁ, তাহলে 3 সেমি ব্যাসার্ধের নাড়ু তৈরি করলে তাহলে ওই বড় নাড়ু থেকে কতগুলি নাড়ু তৈরি করা যাবে? এই বিষয়টা এখানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করি। দেখো, প্রশ্নপত্রটা আমি ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, আমি বই থেকে অঙ্ক সরাসরি শুরু করছি, তোমরাও বই দেখো, বই থেকে পেরে যাবে। 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা দেখো, বলেছে সীসার গোলকের। তাহলে দেখো, বড় গোলক যেটা, সীসার যে বড় গোলক, সেই বড় গোলকটা মানে সীসার গোলকটা গড়িয়ে আরো ছোট ছোট গোলক। এই নাড়ুর ব্যাপারটা কেন বললাম? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের এই সীসার গোলকের এই ব্যাসটা ছিল কত? 14। ঠিক আছে, আর তাহলে ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লেখো সীসার গোলকের সীসার গোলকের ব্যাস সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান কত হবে? সঙ্গে সঙ্গে তোমরা বের করে নেবে। ব্যাসার্ধ সমান সমান 14/2 সমান 7 সেমি। হ্যাঁ, আমাদের বলেছি একটা জিনিস গলিয়ে আর একটা জিনিস তৈরি করা মানেই আয়তনের ব্যাপার।
কাস্টিং করলেই আয়তন, কাস্টিং একটা থেকে গলিয়ে আর একটা জিনিস তৈরি করলে তখনই আয়তনের কথা সবসময় মাথায় রাখতে হবে। কাস্টিং মানেই আয়তন, আয়তন ছাড়া কাস্টিং আমরা ভাবতে পারবো না। ঠিক আছে, তাহলে অতএব বড় এই সীসার গোলকের আয়তন সীসার গোলকের আয়তন সীসার গোলকের আয়তন কত? আয়তন বের করার সূত্র আমরা আগেই জেনেছি, 4/3 পাই আর কিউ। আর কিউ মানে কি? এখানে 7 কিউব, পাশে লিখবো কি? ঘন সেমি। ঠিক আছে, ব্যাপারটা কি? এই গোলকটা গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করেছে। তাহলে দেখো এই গোলকটা ছোট ছোট গোলকে ভাগ হয়ে গেছে, ছোট ছোট গোলকে ভাগ হয়ে গেছে। এই ছোট ছোট গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেমি। তাহলে বলো তো এই 3.5 সেমি এরকম আরো গোলক কটা তৈরি করেছে আমরা জানি না, এইটাই বের করতে বলেছে। তাই এটা গলিয়ে এরকম ছোট ছোট বানানো হয়েছে। তার মানে কি? এই গোলকটা ভাগ হয়ে গেছে এই গোলক দ্বারা, এই ছোট ছোট গোলক দ্বারা এই বড় গোলকটা ভাগ হয়ে গেছে। তার মানে কি? এই ছোট গোলকের আয়তন দিয়ে বড় গোলকের আয়তনকে ভাগ করে দিলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। খুবই সোজা ব্যাপার। তাহলে এবার আমরা কি করব? কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে ছোট নিরেট গোলকের, হ্যাঁ তাহলে লেখো ছোট, ছোট লিখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। ছোট নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেমি। তাহলে এর আয়তন কত হবে? তাহলে আয়তন হবে 4/3 পাই আর কিউ মানে কত? 3.5 এর কিউ, এত লিখতে হবে ঘন সেমি। তাহলে এই ছোট ছোট গোলক দ্বারা বড় গোলকটা ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে। তার মানে কি করতে হবে আমাদের? এই বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ দিলেই গোলকের সংখ্যা পেয়ে যাব। তাহলে অতএব ছোট নিরেট গোলকের সংখ্যা কত হবে? তাহলে বড় গোলকের আয়তন 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই 3.5 এর কিউব। মজার ব্যাপার, বেশ মজা। দেখো 4/3 4/3 কেটে গেল, পাইও কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকছে এই দুটো। বেশ মজা, গোলক মানেই মজা। 7 × 7 বাই 3.5 এর তিনটে, তাহলে 3.5 × 3.5 × 3.5। এই দশমিক এই দশমিক এই দশমিক তুলে দাও, দেখো 3খানা 10 পড়ে আসছে। খুব সোজা ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো 7 দিয়ে কেটে দিতে পারি সহজভাবে, সুন্দর করে কাটবে। 7 দিয়ে 5 × 7 = 35, 5 দিয়ে 5 × 2 = 10, 7 দিয়ে একদম ছন্দে, 7 দিয়ে 5 × 7 = 35, 5 দিয়ে 5 × 2 = 10, 7 দিয়ে 5 × 7 = 35, 5 দিয়ে 5 × 2 = 10। কাটি গড়ি গোলক তৈরি হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে 8টি গোলক তৈরি হয়ে গেল। তাহলে খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই সবাই বুঝেছো, খাতায় করে নাও এবং আশা করি মনে থাকবে এত সহজভাবে। হ্যাঁ, আমরা তো এইভাবেই করি, মানে আমি তো এইভাবেই করি। ঠিক আছে, অন্যরা কিভাবে করে বা এআই কিভাবে করে আমি জানি না, আমি এটা এভাবেই করি। ঠিক আছে, আমরা তো এআই দিয়ে অঙ্ক করতেই পারি, কিন্তু এআই অঙ্ক কিভাবে করব সেটা কি তোমার বলে দেবে? বলে দেবে না। সাপোজ ধরো তুমি ব্যবসা খুলেছো, কিসের ব্যবসা খুলবে এআই বলে দেবে, কিন্তু ব্যবসাদার মনে করো একটা খরিদ্দার এসেছে, সেই খরিদ্দারকে কিভাবে ওই যে জিনিসটা তুমি দোকানে তুলেছো সেই জিনিসটা বেচবে কি করে সেটা কি তোমার এআই বলে দেবে? বলে দেবে না। একটা খরিদ্দার ঢুকেছে, সেই খরিদ্দারটাকে কিভাবে জিনিসটাকে ভালো করে বলে জিনিসটাকে বেচতে হবে এটা তো তুমি বলতে পারবে না, এআইও বলে দিতে পারবে না। তাই অঙ্ক হয়তো এআই করে দেবে, কিন্তু অঙ্ক কিভাবে করতে হবে, কোন জায়গায় কিভাবে বুঝতে হবে, এই বিষয়গুলো কিন্তু এআই করে দিতে পারবে না। তাই এআই এখনো মানুষের মধ্যে ঢুকতে পারেনি। ঠিক আছে, আর এই অভিজ্ঞতা কোনোদিনই এআই সঞ্চয় করতে পারবে না। হ্যাঁ, কাপড়ের ব্যবসা করতে গেলে কিভাবে বেচতে হবে, ফলের ব্যবসা করতে গেলে কিভাবে বেচতে হবে, এত কি এআই বলতে পারবে? একেবারেই বলতে পারবে না। হ্যাঁ, তাই আমরা সবসময় বুঝে বুঝে অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো 9 দাগের অঙ্ক, আরো একটি মজার অঙ্ক, ভালো করে দেখো। 9 দাগ, এই দেখো আরো একটি অঙ্ক, এও একটা নাড়ু তৈরি করার মতো ব্যবস্থা। মা বলেছিল ছোট ছোট করে নাড়ু বানাতে। হ্যাঁ,
এবার তুমি ছোট 3 সেমি ব্যাসার্ধের একটি নাড়ু বানিয়েছো, 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নাড়ু বানিয়েছো, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নাড়ু বানিয়েছো। এবার মা বলেই এত ছোট ছোট করে নাড়ু বানিয়েছিস কেন, একটু বড় করে বানা। তুমি কি করলে, ওই 3টে নাড়ু একসঙ্গে জুড়ে দিলে। হ্যাঁ, এইবার কি হবে, এবার আবার খাটনি বেড়ে গেল। কি খাটনি বেড়ে গেল, ওই ছোট ছোট নাড়ুগুলো দিয়ে একটা বড় নাড়ু তৈরি করেছে। মা বলছে এই বড় নাড়ুর ব্যাসার্ধ বের কর, এই বড় নাড়ুর ব্যাস কত, যাও। এবার তোমার খাটনি বেড়ে গেল। তাহলে ওই 3টে যে নাড়ু তৈরি করেছিলে, সেই 3টে নাড়ুর ব্যাসার্ধ কত ছিল, সেই ছোট ছোট 3টে নাড়ুর ব্যাসার্ধ কত ছিল দেখো। তাহলে দেখো আমাদের 9 দাগের অঙ্কটা দেখে নাও। তুমি প্রথমে এরকম ছোট ছোট 3টে নাড়ু বানিয়েছো, একটার দৈর্ঘ্য ব্যাসার্ধ 3 সেমি, আর একটার ব্যাসার্ধ 4 সেমি, আর একটার ব্যাসার্ধ 5 সেমি। মা বলল কি, এই 3টে নাড়ু দিয়ে একটা বড় নাড়ু বানা। এই বড় নাড়ুর ব্যাসার্ধ কত হবে, বা ব্যাস ব্যাস চেয়েছে না, বড় গোলকটির ব্যাসার্ধ কত, মানে এর ব্যাসার্ধই চেয়েছে। বড় গোলকটির ব্যাসার্ধ কত, মা এবার বলছে বের কর, যাও। তাহলে এবার কি করবা তুমি, আরে এইটা জুড়েই তো এটা করেছো। তাহলে এই 3টের কাস্টিং বলেছি না, এই 3টে একসঙ্গে মিশিয়ে দিয়েছো নাড়ু, হ্যাঁ, গরম অবস্থায় মিশিয়ে দিয়ে এই বড়টা তৈরি করেছো। তার মানে কি, এই 3টের আয়তন এই বড় নাড়ুর আয়তনের সমান। ব্যাপারটা এরকম, আমি অঙ্কটা ভালো করে পড়ি, এটা তো মজার করে বললাম, কিন্তু অঙ্ক মানে কিন্তু মজা। অঙ্কের মধ্যে মজা নেওয়ার চেষ্টা করতে হবে। মজাটা কিভাবে নিতে পারি দেখো, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের 3টি ব্যাসার্ধের গোলক গলিয়ে নিরেট গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। সেই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বুঝতে পেরেছো? আমরা চেষ্টা করছি কিভাবে করা যায়, ব্যাপারটা এরকমই। তাহলে দেখো, বড় গোলকের ব্যাসার্ধটা আমি সবার প্রথমে ধরে নিচ্ছি। দেখো ধরি, বড় গোলকের ব্যাসার্ধ সমান বড় আর একক কি আছে অবশ্যই দেখে নিতে হবে, সেমি। বড় গোলকের ব্যাসার্ধ কত হলো, 8 সেমি। আর ছোট গোলকগুলি, ছোট নিরেট গুলির ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি হলো। এবার ধরো বড় গোলকের আয়তন কত, মনে মনে ভাবো, বড় গোলকের আয়তন কিভাবে বের করবো, 4/3 পাই আর কিউব। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ গুলো কত, 4/3 পাই, আর মানে কত, 3-এর কিউব এটাই, আর এটা মানে কি 4/3 পাই, এটা 4-এর কিউব, এটা কত 4/3 পাই 5-এর কিউব। তাহলে এই 3টে গোলক গলিয়েই তো বড় গোলক তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান সমান এই 3টে যোগফল একবারে করে দেওয়া যায়, অসুবিধা নেই। দেখো প্রশ্ন মতে আমরা কি করতে পারি, 4/3 পাই বড় আর কিউব, ক্যাপিটাল আর কিউব সমান সমান 4, সমান চিহ্ন দিয়ে লেখো 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব, মানে এখানে 5-এর কিউব। দেখো ডান দিকে প্রত্যেকটা থেকে দেখো যোগ যোগ আছে, 4/3 পাই কমন যাচ্ছে, তাহলে বাঁ দিকে যেমন আছে তেমন থাক আপাতত। 4/3 পাই বড় আর কিউব সমান 4/3 পাই, ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো এইটা কমন, এটা কমন নিলে দেখো 3-এর কিউব পড়ে থাকে, 3-এর কিউব মানে কত 27, 4-এর কিউব মানে কত 64, 5-এর কিউব মানে কত 125। ঠিক আছে, এবার এক কাজ করো, দেখো এটা গুণ হয়ে গেছে, এটাও গুণ আছে, তাহলে দুই দিক থেকে দেখো 4/3 পাই কেটে দেওয়া যায়, তাহলে বাঁ দিকে থাকে কি আর এই কিউব। এবার দেখো এই 3টে যোগ করে দিলে কত হবে, 5 আর 4 9, 9 আর 7 16, 6 হাতে 1, মানে 216 হবে। তবে চেক করে দেখি, হাতে 1 3 7 আর 2 7, হাতে কত ছিল 5 আর 4 9 আর 7 16, 6 হাতে 1, ও 1 আর 2 3, 6 3 9 আর 2 11, 1 হাতে 1, 1 আর 1 2, 216, দেখেছো 216ই হবে। এবার দেখো এখান থেকে আর চাই শুধু ব্যাসার্ধ, তাহলে শুধু ব্যাসার্ধ কি করবো,
শুধু আর উভয় পাশে বর্গমূল, ঘনমূল করে দাও, ঘনমূল করলে এটা 6 বেরোবে। তাহলে ফাইনাল অ্যান্সার লেখো। অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। দেখো পরের অঙ্কটা 10 দাগ। কিভাবে করবো? একটি অর্ধক গোলাকৃতি গম্বুজ এর ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। এই দেখা ছবি এঁকেছি। ব্যাসের দৈর্ঘ্য কত? 42। ব্যাসের দৈর্ঘ্য 42, তাহলে ব্যাসার্ধ 21 ডেসিমি। মিটারে করলে 2.1 মিটার। ঠিক আছে, মিটারে করলে 2.1 মিটার। তাহলে এই গম্বুজটির উপরিতল রং করবো, শুধু উপরের জায়গাটা রং করতে হবে। ঠিক আছে, নিচে রং করা যায় না। প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে সবার প্রথমে কি বক্রতলের ক্ষেত্রফল বের করো, 35 টাকা দিয়ে গুণ করো, উত্তর হয়ে গেল। তাহলে লেখো গম্বুজের ব্যাস সমান কত? 42 ডেসিমি। তাহলে অর্থাৎ ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ লেখো, ধরি ব্যাসার্ধ, আমি 8টা ব্র্যাকেটে লিখছি তাই ধরলাম। ধরি ব্যাসার্ধ 42/2, হ্যাঁ, এত ডেসিমি। তাহলে এটা কাটলে 2.1 ডেসিমি। এটাকে মিটারে করে নেবো, খরচটা মিটারে হয়েছে, দেখো ভালো করে, সাবধান, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 2.1 ডেসিমি। দেখো ডেসিমিটার থেকে বাদিকে এসছি। আমি বলেছি যে আমি এই ইউনিট চেঞ্জের সময় তুমি যেদিকে যাবে দশমিকটা তোমাকে ফলো করবে, যে সেই দিকে চলে যাবে, পিছে যাবে। তারপর ডেসিমিটার থেকে বাদিকে এক ঘর এসছি, মনে করো মিটার এখানে আছে, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, এর আগে আছে কিমি আছে, হেমি আছে, হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে মিটার। তাহলে দেখো তুমি যদি মিটার ডেসির থেকে মিটারে যাও তাহলে আমি বাদিক বলবো, কেউ আবার ওপর নিচেও লেখে, কোনো ব্যাপার না, তাহলে তখন ওপর নিচে হিসাব হবে। তাহলে আমি যেদিকে থাকবো দশমিক আমার পিছিয়ে যাবে। এবার তুমি যে ঘর যাবে একের পিঠে সে করে 0 দিয়ে ভাগ করবে। যদি বাদিকে যাও ভাগ করবে, ডান দিকে গেলে গুণ করবে। খুবই সোজা ব্যাপার। ঠিক আছে, এবার আমরা কি করব? বক্রতলের ক্ষেত্রফল বের করব। দেখো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 2πr² বর্গ একক। এখানে 2 পয়েন্ট, এটা ডেসিমিটার হবে না, এটা মিটার হয়ে যাবে। 2 × 22/7 × r², মানে 2.1 দুবার। ঠিক আছে, দশমিক তুলে 10, কাটে দাও, 7 দিয়ে কাটো 3, কেটে পুরো শেষ হচ্ছে না, তাই আমরা এটা গুণ করে দেবো। 22 × 44, 3 × 21 63। তাহলে 63-র সঙ্গে 44 গুণ করো, 3 × 4 = 12, 2 হাতে 1, 4 × 6 = 24, আর 1 = 25। একই জিনিস আবার হবে 2 7 7 2, কটার পরে দশমিক, 2 7 7 2, নিচে 100 আছে তাই দুটোর পরে, এত বর্গ মিটার। ঠিক আছে, এবার আমাদের বলেছে কি প্রতি বর্গ মিটারে কত খরচ হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো প্রতি, অর্থাৎ 35 টাকা, তাই তো, 35 টাকা, হ্যাঁ, প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে উপরিতল রং করতে খরচ, তাহলে 27.72 × 35, এই গুণটা করে যত হবে তত টাকা। ডান দিকে রাফে গুণটা করো, 2772 × 35, 5 দিয়ে 10-এর 0 হাতে 1, 5 7 35, আর 1 36, আর 6 হাতে 3, 5 7 35, আর 3 38, আর 8 হাতে বললো কত 3, 5 দিন 10 আর 3 13, গুণ চিহ্ন 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 7
21-এর 1 হাতে 2, 3 7 21 আর 2, 23-এর 3 হাতে পড়লো কত 2, 3 3 6 আর 2 8 দিলাম 0, 6 6 6 6 12 2 হাতে 1, 8 আর 2 10-এর 0 হাতে 1, 1 1 1 3 আর 3 6 আর 1 7, 7 7 হাতে কিছু নেই, 8 আর 1 9, তাহলে 970.20, তাহলে 970.20 টাকা, বা বলতে পারো 970 টাকা 20 পয়সা, এটা বললেও হবে, এরম লিখে দিলেও হবে। ঠিক আছে, বুঝে নিয়েছো? খুব সহজ একটি অঙ্ক। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে 11 দাগ কি বলেছে? একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি, আটা 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে কত পরিমাণ ধাতব পাত লেগেছে? তাহলে একটা পাতলা শীট ছিল, সেটাকে বাঁকিয়ে এরম করা হয়েছে। তার মানে কি? বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, এই সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত করলেই হয়ে যাবে। তাহলে প্রথম গোলকের আমাদের ব্যাসার্ধ কত আছে? ব্যাস আছে 21, সঙ্গে সঙ্গে ব্যাসার্ধ বের করে নাও। লেখো প্রথম গোলকের ব্যাস। তাহলে দেখো প্রথম গোলকের আমরা ব্যাস করতে পারবো। লেখো প্রথম গোলকের ব্যাস। প্রথম গোলকের ব্যাস তুমি 2r1ও ধরতে পারো, অসুবিধা নেই। 2r1 কত বলেছে? 21 সেমি। তাহলে অতএব ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? ব্যাসার্ধ শুধু r1, তাহলে এটা কত হবে বলো? 21/2 সেমি হলো। এরামও রেখে দিতে পারো, এরামই রেখে দিলাম, মনে করো কাটাকুটি হচ্ছে না, দেওয়া 10.5 করছি না, 10.5 করছি না, মনে করো এরামই রেখে দিলাম। তাহলে আমাদের পাত লেগেছে বলেছে, তোমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল বের করে নাও। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে? অর্ধগোলক না পূর্ণগোলক সেটা একটু দেখতে হবে, সেটা একটু দেখে নাও। অর্ধগোলক না পূর্ণগোলক? কিছুই বলে দেয়নি, তাহলে পূর্ণগোলকই। তাহলে 4πr², r² মানে এইটা 21/2, এটা লিখবো বর্গ সেমি। এই বন্ধ থাকলো, ক্যালকুলেশন করছি না, অনুপাত চেস তো সেজন্য ক্যালকুলেশন করছি না। এবার লেখো দ্বিতীয় গোলকের। তোমার তো প্রথম গোলকের মানে বক্রতলের ক্ষেত্রফল চাইনি, তাই এটা এখন ক্যালকুলেশন করে সময় নষ্ট করছি না। দ্বিতীয় গোলকের ব্যাস, সেটাকে যদি আমি 2r2 ধরি, সেটা কত বলেছে? 17.5 সেমি। তাহলে সঙ্গে সঙ্গে ব্যাসার্ধ বের করে নাও। তাহলে ব্যাসার্ধ হবে ব্র্যাকেটে ধরো r2, তাহলে 17.5/2 সেমি। এটার আমি আর কাটাকুটি করছি না, এর আমি থাকলো। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে গোলক দুটির যে পাত লেগেছে তার অনুপাত। পাত লেগেছে মানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এটারও বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সেই একই নিয়ম, 4πr² মানে কি 17.5/2 তার স্কোয়ার, পাশে লিখবো কি বর্গ সেমি। এবার যে ধাতব পাত লেগেছে, এই পাত লেগেছে প্রথমটায়, এটাই দ্বিতীয়টা পাত লেগেছে, এই পাত দুটির অনুপাত পেয়েছে, তাই তো? তাহলে অতএব লেখো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতব পাত লেগেছে তার অনুপাত সমান কি করব? প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, তাহলে 4π 2.1/2 তার স্কোয়ার ইস্টু 4π 17.5/2 তার স্কোয়ার। তাহলে দেখো 4π এই জন্য আমরা ক্যালকুলেশন করিনি, 4π কেটে যাবে। তাহলে 4π বাদ চলে গেল, দুই দিক থেকে থাকলে কি 21/2 স্কোয়ার আছে, তাহলে 21/2 দুবার লিখলাম ইস্টু
এখানেও লিখতে পারি 17.5/2 ইন্টু 17.5/2। নিচেতে দেখো দুটো 2, এখানেও দুটো 2 কেটে গেছে। ঠিক আছে, আমি একটু ওপরের থেকে জায়গা করে লিখে নিচ্ছি। তাহলে কি হচ্ছে তারপরে, তাহলে এ পাশে থাকছে শুধু 21, তাহলে পরের লাইনে থাকছে শুধু 21 গুণ 21 ইস টু এ পাশে থাকছে 17.5 ইন্টু 17.5। এই দশমিকগুলো তুলে নিয়ে এই 2 2 কিন্তু কেটে গেছে, নিচেতে কেটে গেছে, এই দশমিক তুলে নিচে 10 করে দিলাম। দেখো এই নিজেদের মধ্যে একটু কাটাকুটি করে নেওয়া যায়, 5 দিয়ে 10, এটা 5 দিয়ে কেটে দেওয়া যায়। 5 3 5 15, 5 5 35, 5 3 5 15, 5 5 25। এখানেও 5 দিয়ে কেটে দেওয়া যায়, 5 দিয়ে 3 5 15, 5 3 5 15 থাকছে 2, 5 5 25। ঠিক আছে, এইবার দেখো এই 2 5 থেকে আমরা 7 দিয়ে কেটে দিতে পারি, 7 দিয়ে। ঠিক আছে, দেখো 7 দিয়ে কাটা যায়, এখানেও 7 দিয়ে 3 7 21, এখানেও 7 দিয়ে কেটে দেওয়া যায়। তুমি চাইলে এই অবস্থায় কাটতে পারো বা চাইলে ফ্র্যাকশনেও করে নিতে পারো। তাহলে মনে মনে কেটে দিলাম। তাহলে মনে করো 7 দিয়ে কেটেছো, এটাও 7 দিয়ে কেটেছো, এটাও 7 দিয়ে কেটেছো, এটাও 7 দিয়ে কেটেছো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়ায় 7 দিয়ে কাটলে 3, এখানে 7 দিয়ে কাটলে 3, এখানে 7 দিয়ে কাটলে 5, হ্যাঁ, বাই 2, এখানেও 7 দিয়ে কাটলে 5/2। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 3 3 9:25/4। এবার দেখো আমাদের অনুপাতটা দেখো ফ্র্যাকশনে চলে এসছে, তাহলে এরকম রাখা উচিত না, অনুপাতটা ফ্র্যাকশনে এসেছে। ঠিক আছে, উত্তরপদে পূর্বপদ উত্তরপদটা দেখো ফ্র্যাকশনে চলে এসছে। ফ্র্যাকশন তুলতে গেলে কি করতে হয়, প্রত্যেকটি অনুপাতের এলসিএম নিতে হয়। তাহলে এখানে 1, এখানে 4, তাহলে 1 আর 4 লসাগু কত, 4। এই 4 দিয়েই প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিতে জানি। অনুপাতের সঙ্গে কিছু গুণ করলে কোনো অসুবিধা হয় না, কোনো পরিবর্তন হয় না। একে 4 দিয়ে গুণ করলে তাহলে 36, একে 4 দিয়ে গুণ করলে 4 কেটে যাবে, 25। তাহলে এটা আমাদের 36:25 অ্যান্সার হয়ে যাবে। খুবই সোজা অঙ্ক। চলো এবার আমরা পরের অঙ্কটা করি। উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, তাহলে একটা মূল গোলক ছিল আমাদের, ভাবো একটা কমলা লেবু, খোসা ছাড়ানো যায় যেটা, ওই কমলা লেবু। তাহলে কমলা লেবুর ওপরের অংশটা খোসাটা ছাড়িয়ে নিয়েছে, তাহলে ভিতরে যে কমলা লেবুটা থাকে ওইটা হচ্ছে অবশিষ্ট গোলক, আর ওই খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এবার মূল গোলক মানে কি, পুরো কমলা লেবুটা মূল গোলক। তাহলে মূল গোলক হচ্ছে পুরো কমলা লেবুটা। তাহলে কমলা লেবু মূল গোলকের এখানে কিছুই দেওয়া নেই, তাহলে মূল গোলকের আমরা ব্যাসার্ধ আর ধরে নেব। কত দাগ এটা, 12 দাগ। লেখো ধরি মূল গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, মূল গোলকে এবার বলেছে কি, এটার থেকে কিছু অংশ কেটে নিয়ে যে অবশিষ্ট গোলক থাকছে, তাহলে সেটা আমরা কি লিখবো, নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে কি করেছে, নতুন একটা গোলক তৈরি হয়েছে। মনে করো এরকম একটা বড় গোলক ছিল, এর ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছে, খোসাটা এই ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে। এবার এর ভিতরে একটা গোলক তৈরি হয়েছে, এই গোলকটাকে মনে করো আমি এখানে আঁকলাম, এটা হলো নতুন গোলক। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, এখানে ধরেছি আর দাঁড় ধরছি না, লিখি নতুন গোলক। নতুন গোলকের ব্যাসার্ধ সমান ছোট আর একক, স্মল আর ধরলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার আর একটা কন্ডিশন কি দিয়েছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি 4πr², এইটা। আর আগের যে পূর্ণ গোলক ছিল এর বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, এটা বলেছে 4πr², ঠিক অর্ধেক। তাহলে এর হাফ করলে সমান হবে। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি হাফ ইন্টু 4πr² ইকুয়াল টু 4πr²। ঠিক আছে, তাহলে 4π দুদিক থেকে কেটে যাবে, তাহলে এপাশে থাকছে r² ইকুয়াল টু 2, এপাশে গুণ করে দিলাম 2r। তাহলে এখান থেকে উভয় পাশে বর্গমূল করলে শুধু r সমান সমান কি, r√2 তৈরি হয়। ঠিক আছে, সমান সমান r√2 তৈরি হলো।
তাহলে অতএব দিয়ে আমরা বলে দিলাম আর ইকুয়াল টু r√2 একক। তাহলে দেখো বড় আর ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে একটা রিলেশন তৈরি হলো। ঠিক আছে, এবার আর একটা কোশ্চেন বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশের আয়তন বলতে কোনটা বোঝাচ্ছে ভালো করে বুঝো, কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে দেখো এই ভিতরের আয়তনটা কত, এই ভিতরের গোলকের আয়তনটা মানে এর আয়তনটা, এর আয়তন 4/3 পাই আর কিউ। আর কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, হ্যাঁ কেটে নেওয়া অংশের আয়তন মানে এই ভিতরে যে যা পড়ে থাকছে, এই যে এইটা বার করে নেওয়ার পরে, এই যে এইটুকু বার করে নেওয়ার পরে এই যে অংশটা পড়েছিল বাইরের এই খোসাটা, এর আয়তন কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে ওর আয়তনটা কত সেটা বের করতে হবে, ওই আয়তনটা বের করতে হবে। তাহলে এবার আমরা বের করি কেটে নেওয়া অংশের আয়তন। ঠিক আছে, তাহলে মূল গোলকের আয়তন বের করে নাও প্রথমে। লেখো মূল গোলকের আয়তন, মূল গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, পাশে লিখবো ঘন একক। আর লেখো এটা হচ্ছে অবশিষ্ট গোলক, এটা যে নতুন গোলক তো ছোটটা, এটা হচ্ছে অবশিষ্ট গোলক, অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে এটা হবে 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এইবার আমরা বুঝতে পারছি কেটে নেওয়া অংশের আয়তন কত হবে। তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তন কি হবে, এই মূল গোলক থেকে এই আয়তনটা মাইনাস করে দিতে হবে। তাহলে 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 ছোট আর কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা 4/3 পাই কমন নিয়ে নেব, এখানে আর কিউব, এখানে ছোট আর কিউব আছে। ঠিক আছে, তুমি আর থেকে ছোট আরে কনভার্ট করে নিতে পারো, তুমি জানো আর সমান সমান এইটা, আর সমান সমান এইটা, যেহেতু আর সমান সমান এইটা তাহলে আরের জায়গায় এটা বসিয়ে দেওয়া যেতে পারে। তাহলে আরের জায়গায় এটা বসালে কি হবে, r√2 তার কিউব মাইনাস এখানে আর কিউব থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো একটু, 4/3 পাই এটা কিউব করলে কি দাঁড়াবে, হ্যাঁ √2 কে 3বার কিউব 3বার গুণ করতে হবে, তার মানে কি একটা আস্ত 2 হবে, একটা এই √2 হবে, তার সঙ্গে আর কিউব থাকবে। ঠিক আছে, মাইনাস আর কিউব, এর পাশে অবশ্যই লিখতে হবে ঘন একক। তাহলে 4/3 পাই, এখান থেকে একটা আর কিউব কমন চলে যাচ্ছে, তার আর কিউব কমন গেলে থাকে কি 2√2 মাইনাস 1 এত ঘন একক। এটা হচ্ছে অবশিষ্ট কেটে নেওয়া অংশের আয়তন। এবার কোশ্চেন কি চেয়েছে এটা বোঝার চেষ্টা করি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন কোনটা, এটা, অবশিষ্ট গোলক কোনটা, এটা। তাহলে এই দুটো ইস্টু করে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে ফাইনাল অ্যান্সার লেখো, তাহলে অতএব দিয়ে লেখো কেটে নেওয়া অংশ প্রথমে আছে, হ্যাঁ লেখো কেটে নেওয়া অংশের আয়তনের সাথে হ্যাঁ অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, কেটে নেওয়া অংশ ওইটা, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1 ইস টু অবশিষ্ট গোলক 4 পাই আর কিউব। তাহলে দেখতেই পাচ্ছ অনুপাত থাকলে আমরা মনে মনে যে জিনিস কমন জিনিস বাদ দেওয়া যায়, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকবে কি 2√2 মাইনাস 1 ইস টু 1। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সারটা বিলিয়ে নাও ঠিক হয়েছে কিনা, যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখব পরের ভিডিওতে সেটা ঠিক করে দেব। ঠিক আছে, 13 দাগ, 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা কি আছে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাই ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত। তাহলে মনে করো এরকম একটা পাত আছে,
তার দুই মাথায় দুটো ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, এরকম বৃত্তাকার ছিদ্র। এই ছিদ্রের ব্যাসার্ধ বলেছে 0.7 সেন্টিমিটার, ঠিক আছে, এর ব্যাসার্ধ বলেছে 0.7 সেন্টিমিটার। হ্যাঁ, আর এর ব্যাস কত বলে দিয়েছে? এর ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধই বলে দিয়েছে ভূগোলকটির। এবার কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেন বলেছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতে। ভালো কথা, তাহলে তো দুই মাথায় দুটো ছিদ্র করা হয়েছে, তাহলে ছিদ্র জায়গাটুকু বাদ দিয়ে দিলেই বক্রতলের ক্ষেত্রফল থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুবই সহজ ব্যাপার, একবারেও করতে পারো। কত দাগ? 13 দাগ। তাহলে আমাদের সবার প্রথমে লিখবো ভূগোলকের ব্যাসার্ধই বলা আছে 14 সেমি, ঠিক আছে। আর দুই দিকে যে দুটো ছিদ্র করা হয়েছে, দুটি বৃত্তাকার ছিদ্র, এত সেমি। আর বৃত্তাকার ছিদ্রের, তাহলে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 0.7 সেমি। হলো? তাহলে সবার প্রথমে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করি। দেখো, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিদ্র ধরে, হ্যাঁ, তাহলে দেখো ভূগোলকের সমগ্র বক্রতলের ক্ষেত্রফল, মানে ছিদ্র ধরে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? 4πr², মানে 14 স্কোয়ার, এত হবে সেমি স্কোয়ার, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া যায় সেমি স্কোয়ার। আর ছিদ্র দুটি আর লিখতে পারি আমরা, ছিদ্র দুটির ক্ষেত্রফল, একটা ছিদ্রের ক্ষেত্রফল πr², দুটোর জন্য 2πr², তাহলে 0.7 তার স্কোয়ার, এত সেমি স্কোয়ার। তাহলে এবার আমাদের কোশ্চেনটা কি চেয়েছিল? কোশ্চেনটা চেয়েছিল ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কি করতে হবে? এই টোটাল সমগ্র ক্ষেত্রফল থেকে এই ছিদ্র দুটো বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত হবে সেটা অ্যান্সার? 4π14 তার স্কোয়ার মাইনাস 2π 0.7 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? ভালো করে দেখো, এখান থেকে একটা 2π, এখান থেকে 2π কমন নিতে পারি। তাহলে 2π কমন নিয়ে নিলাম। তাহলে 2π কমন নিলে এখানে কি থাকছে? 2 থাকছে একটা, আর একটা হচ্ছে 14 স্কোয়ার থাকছে, ঠিক আছে, 14 স্কোয়ার থাকছে। তাহলে 2 × 14 স্কোয়ার, 14 14 196 মাইনাস 2π কমন নিয়েছি, তাহলে 7 স্কোয়ার পড়ে আছে এখানে, তাহলে 7 7 49, দুটো পরে দশমিক হবে। তাহলে 2π × 96 দুগুণে কত হবে? হিসাব করে ফেলো। 96 দুগুণে 200 থেকে 8 বাদ দিয়ে দাও, 2 2 2 4 2 2 2 400, 400 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে 392 মাইনাস 49 এত বর্গ সেমি। তাহলে দেখো এরপরে বাকিটুকু ক্যালকুলেশন করতে হবে। এবারে দেখো বাকি ক্যালকুলেশনটা আমরা পরে করছি, দেখে নাও। তাহলে 2 × এটা তো জাস্ট এটা মাইনাস করে দাও, 2 × π, এটা পায়ের মান 22/7 বসিয়ে দিচ্ছি। 392 থেকে জাস্ট 49 বাদ দিতে হবে। তাহলে পয়েন্ট এখানে বিয়োগটা করো অসুবিধা হলে, হ্যাঁ, নির্ভুলভাবে করতে গেলে ডান দিকে 0 0, তাহলে 0.49, তাহলে বিয়োগটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 9 আর 1 10, হাতে কত? হাতে থাকছে 1, 5 আর 5 10, হাতে 1, তাহলে 1 1 391, তাহলে ওটা হচ্ছে 391.51, ঠিক আছে।
যদি এটা দিয়ে কাটাকুটি হয় ভালো, নাইলে গুণ করে আবার ভাগ করতে হবে। দেখি কাটাকুটি হয় কিনা। 7 দিয়ে 5 7 35, 39-এর মধ্যে 35 চলে গেল, তাহলে 4 41, ঠিক আছে 4 35, তাহলে 35-এর 4, 4-এর পাশে 1 বসলে 41, 7, হ্যাঁ 5 7 আবারও 35, থাকছে 6 65, 7 নং 63, 63 2, হ্যাঁ কেটে যাচ্ছে, তাহলে 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কেটে দাও। 5 7 35, থাকতে 4, আবারও 5 7 35, থাকলো কত, থাকলো 6 65, 7.7 নং 63, 3 7 21। এই গুণটা করতে হবে। 22 দুগুণে 44 ইন্টু 55.93, এই গুণটা করতে হবে, এই গুণটা করতে হবে। ডান দিকে রাফে গুণটা করে নাও, ডান দিকে রাফে গুণটা করো। 55.93 ইন্টু এইটা উপরে রাখলে গুণটা সুবিধা হবে। 4 3 4 12 2 হাতে 1, 3 4 12 2 হাতে 1, 4 নং 36 আর 1 37 7 হাতে 3, 4 5 20 আর 3 23 3 হাতে পড়লো কত 2, 4 5 20, 20 আর 2 22, তাহলে গুণ দিয়ে 2 44 দিয়ে গুণ করলে আবার একই জিনিস হবে, তাহলে 2 7 3 2 2, তাহলে 2 7 আর 2 9, হ্যাঁ 7 আর 3 10 0 হাতে 1, 4 আর 2 6, 2 2 আর 2 4, 2 কটার পরে দশমিক, দুটোর পরে, তাহলে হবে 24,6,092 বর্গ সেমি। তাহলে ওই যে বক্র যে গোলাকার অংশ তার ক্ষেত্রফল হবে কত, 2460.92 বর্গ সেমি। অঙ্কটা খুব সোজা একটি অঙ্ক। একটি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক কে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের নিরেট গুলি তৈরি করা যায়। একদম সোজা, একটা বড় গোলক গলিয়ে ছোট ছোট গুলি, এগুলো আগেও একবার করেছি, ঠিক আছে, এটা তোমাদের আগেও করা হয়েছে। একটি বড় গোলক গলিয়ে একটা ছোট ছোট গোলক করা আছে, তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, খুবই সোজা ব্যাপার। তাহলে লিখে নাও 14, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বলেছে, তাহলে কেউ বড় নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। তাহলে এই গলিয়ে তৈরি করা মানেই বলেছিলাম আয়তনের হিসাব হবে, আয়তন। তাহলে আয়তন বের করে নাও, তাহলে আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। যেহেতু বড় গোলকের আয়তন চাইনি, তাই আমরা এখানে ক্যালকুলেশন করে সময় নষ্ট করব না। এবার দেখো ছোট ছোট গুলি তৈরি করা হয়েছে, নিরেট গুলি, তাহলে অতএব দিলে আবার নিরেট, ওটা দিয়ে নিরেট গুলি বানানো হয়েছে, সেই গুলির নিরেট গুলির ব্যাসার্ধ কত বলা আছে দেখো, ব্যাসার্ধ 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে, তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেমি। তাহলে সেই নিরেট গুলির সঙ্গে সঙ্গে আয়তন বের করে নাও, তাহলে আয়তন সমান সমান কি 4/3 পাই আর কিউ মানে 1 এর কিউব, পাশে লিখবো ঘন সেমি। তাহলে এটা গুলি এটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ এই গুলি দ্বারা এই বড় আয়তনটা ভাগ হয়েছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দিলেই আমরা গুলির সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ নিরেট গুলির সংখ্যা। তাহলে নিরেট গুলির সংখ্যা কত হবে, 4/3 পাই 8 এর কিউব বাই 4/3 পাই 1 এর কিউব। দেখো 4/3 4/3 কেটে যাবে, নিচে 1 এর কিউব তো 1ই হবে, লেখার দরকার নেই। 8 এর কিউব মানে 512টি, ঠিক আছে, 8 এর কিউব মানে কত 512টি, তাহলে 512টি গোলক তৈরি হবে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আর আমাদের শর্ট যে এমসিকিউ এবং 2 নম্বরের যে অঙ্কটা হয়েছে, এটা আমরা পরের ভিডিওতে দেব, ঠিক আছে। আর একটা মজার অঙ্ক করব বলেছিলাম, হ্যাঁ মজার অঙ্কটা আমি লিখে নিয়েছি, প্রশ্নটা লক্ষ্য রাখো, প্রশ্নটা লক্ষ্য রাখো। ওই গোলকেরই একটি মজার অঙ্ক, এটা বইয়ের মধ্যে নেই, বইয়ের মতো অন্য ধরনের। বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি তামার অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। যদি 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা হয়, তবে অর্ধগোলকটির অবশিষ্ট অংশের মূল্য কত? তাহলে এই ব্যাপারটা কিরাম হলো, আমরা সবার মতো একটি অর্ধগোলক এঁকে নেব, বোঝার চেষ্টা করো।
এই হলো মনে করো আমাদের একটি অর্ধগোলক। এটা যদি আমাদের অর্ধগোলক হয়, এই অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 4 সেমি। এই পাশ থেকে এটাও 4 সেমি হবে, ঠিক আছে? একটু ছবিটা উঁচু হয়ে গেছে, 4 সেমি হবে। এর ভিতর থেকে সর্বাধিক আয়তনের যে গোলক কেটে নেব, তাহলে তার ব্যাস হবে এটা। তাহলে সেটা কিরকম দেখতে হবে, এই যে সেটা হবে এইটা, সর্বাধিক আয়তনের যে গোলক। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? আমি গোলকের মতো করে ছবিটা আঁকছি, মনে করো এই যে সর্বাধিক আয়তনের গোলক। তাহলে তার ব্যাস কি হবে? তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ লিখে নিই আমরা, প্রথমে লিখে নিই আমরা, এখান থেকে অ্যান্সার করছি। অর্ধ গোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 4 সেমি হলো। এবার অর্ধগোলকের বলেছে এখান থেকে বড় আয়তনের একটি গোলক কেটে নেওয়া হবে অবশিষ্ট অংশের আয়তন। তাহলে টোটাল গোলকের আয়তন যদি আমরা না জানি, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন পাবো না। তাহলে সবার প্রথমে আগে মোট গোলকের আয়তন আমরা লিখে নিচ্ছি, তারপরে অবশিষ্ট গোলকের আয়তনটা পরে বের করছি। দেখো, তাহলে অতএব অর্ধ গোলকের আয়তন 2/3 পাই আর কিউ, এখানে আর মানে হচ্ছে 4 তার কিউ, এটা হবে ঘন সেমি। এইবার বলো, এই ভেতর থেকে যে বড় পূর্ণ গোলক কেটে নিয়েছি তার ব্যাস হবে, দেখো, এই গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে অতএব পূর্ণ সর্বাধিক আয়তনের গোলকের হবে 4 সেমি। অতএব ব্যাসার্ধ সমান সমান 4/2 সেমি, এটা হলো ব্যাসার্ধ। তাহলে এর আয়তন কত হবে? আয়তন হবে 4/3, এটা 2 করে নাও, 2 সেমি। তাহলে আয়তন হবে 2 কিউব এত ঘন সেমি। এবার এর ভিতরে যে গোলক তার আয়তন এটা। তাহলে এবার দেখো অবশিষ্ট কতটুকু, এটা হচ্ছে টোটাল আয়তন, তার থেকে এটা মাইনাস করতে হবে, বলেছে না? অবশিষ্ট অংশের মূল্য বের করতে হবে। তাহলে অবশিষ্ট অংশের, তাহলে গো অবশিষ্টাংশের আয়তন। তাহলে অবশিষ্টাংশের আয়তন কি হবে? এই আয়তন থেকে এই আয়তনটা মাইনাস করতে হবে। তাহলে 2/3 পাই 4 কিউব মাইনাস 4/3 2 কিউব। এখান থেকে দেখো আমরা একটা 2/3 পাই কমন নিতে পারি। তাহলে একটা 2/3 পাই কমন নিলাম। কমন নিলে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 4 কিউব, আর এখানে পড়ে থাকছে কি 2/3 নিয়ে নিয়েছি, এখানে আর একটা 2 আছে, আর একটা 2 কিউব পড়ে আছে। ঠিক আছে, এর পাশে লিখবো আমরা ঘন সেমি। তাহলে হচ্ছে 2/3 পাই 4 কিউব মানে আমরা কত জানি? 4 কিউব মানে 64, আর 2 কিউব মানে 8, 8 দুগুণে 16, এত ঘন সেমি। ঠিক আছে, এরপরে দেখো, ওপর থেকে মুছে নিচ্ছি আমি। এরপরে লক্ষ্য রাখো, এরপরে হবে 2/3 পাই 64 থেকে 16 বাদ দাও, 3 16 48, 4 16, 3টে 16 হবে, তার মানে তাহলে হবে 4টে 16, তার মধ্যে থেকে একটা 16 বাদ, 64 মানে 4টে 16।
তার থেকে একটা 16 বাদ যাবে, তাহলে 3 16 48 থাকছে। ঠিক আছে, এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে 2/3 পাই মানে কত, 22/7 ইন্টু কত, 48। ঠিক আছে, এখানে একটু 3 দিয়ে এটা কেটে দিতে পারো, 3 16 48, এত ঘন সেমি। তাহলে এটা হবে 22 দুগুণে 44 গুণ 16/7 ঘন সেমি। এটা হলো অবশিষ্ট অংশের আয়তন। এবার 1 ঘন সেমির তামার মূল্য কত, 35 টাকা। তাহলে দেখো মূল্য কত হচ্ছে, তাহলে অবশিষ্ট অংশের মূল্য, তাহলে অতএব অবশিষ্টাংশের মূল্য এর সঙ্গে আমরা কি করব, তাহলে 35 গুণ করে দেব। দেখো গুণ করে দিলেই টাকা লিখতে হবে পাশে, বুঝতে পেরেছ? তাহলে 7 দিয়ে কাটলে কত হয়, 5 7 35। তাহলে এবার আমাদের এটা গুণ করতে, 5 16 80, 80-র সঙ্গে 44 গুণ করো, রাপে করে দিচ্ছি। তাহলে 44-এর সঙ্গে 80 গুণ হবে, তাহলে 0 0 8, 4 8 32, 2 হাতে 3, 4 8 32 আর 3 35, তাহলে 0 2 5 3। তাহলে মূল্য হলো 3520 টাকা। এই হচ্ছে অবশিষ্টাংশের মূল্য। ঠিক আছে, এটাই ছিল আমাদের মজার অঙ্ক। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো। হ্যাঁ, 14 দাগের পরে মজার অঙ্কটা এই অবধি থাকলো। তাহলে তোমরা ভালো থাকো, আবার আগামী ভিডিও নিয়ে ফিরছি। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন মজার মজার অঙ্ক পেতে। ঠিক আছে।